বুকে ঘুমাবো, তুমি শোও। আহাম্মক বনে গেল ফারা। তাকিয়ে আছে ফ্যালফেল করে। আকস্মিক লজ্জা অনুভব করলো। ওমা, তাসফিন কি তার বুকে মাথা রেখে ঘুমাবে? ইস, কি লজ্জা! একদম সিনেমা হয়ে গেল। দম আটকে মারা যাবে কি সে? কি হলো, শোও। না, আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ। উফ স্বামী। থমকালো তাসফিন। বেফাস কথায় নিজেও থতমত খেয়ে গেল ফারা। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম, কি বললেন, আবার বলুন। থম মেরে গেল ফারা। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা! আমি কিছু বলিনি। কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পেয়েছি। সরি। সে এগেন। আর বলবো না। আবার বলতে হবে। হুম। হুম, বলতে তো আপনাকে হবেই ম্যাডাম। হুট করে ফারাকে সাপের মতো পেঁচিয়ে নিল তাসফিন। আতকে ওঠে ফারা। অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায় ওষ্ঠ জোড়া টেনে নেয় নিজ পুরুষ্ঠ ওষ্ঠ ভাজে। শরীরটা অসাড় হয়ে আসছে তার। কাঁপুনি রোগীর মতো কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাঁজে থাকা মিষ্টি সুধা পান করে নেয়। উন্মাদ তাসফিন, যাকে আটকানোর সাধ্য নেই ফারার। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে রাখলো দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুঝে রেখেছে ফারা। ওই ফাজিল লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। জান, ওয়ান্স মোর অ্যাগেন প্লিজ। সহসা চোখ মেলে তাকালো ফারা। বুকের ভেতর দুরু দুরু কম্পন অনুভব করছে। দুহাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব সরে দাঁড়ান। আই ওয়ান্ট। কাছে আসতে বলছে। বেশ রাগ নিয়ে বলল তাসফিন। মিয়ে গেল ফারা। কাপা সুরে দূরে থেকেই বলল, না, আপনি কেমন যেন। ফিচলে হাসে তাসফিন। গা দুলিয়ে বলল, ইস, অমন করে না জান, এসো না। ফারা অকস্মাৎ ভ্যা করে কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, আপনি এমন করছেন কেন? পিট পিট চোখ করে তাকালো তাসফিন। মৃদু হেসে বলল, আচ্ছা, কিছু করবো না, বুকে এসো। ফারা ভয় পাচ্ছে। ফাঁকা ঢোক গেড়ে বলল, সত্যি তো? একদম। ফারা কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ বুঝে মনে মনে নিজেকে শুধোয়। তুই এত ভালো কবে হলি তাসফিন? সেই মনে তাসফিন বেচারি শোক নিশ্চয় ভালো ভাবছে। ইস, কি হবে সামনে। নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে। বাতাসে এখনও লবণাক্ত গন্ধ। জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন। তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল, এক পাশে একমুখী কাচের জানালা। আলোটা ইচ্ছে করেই কিছুটা কমিয়ে রাখা হয়েছে, যাতে অপরাধী মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে এ অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচারকারী প্রথমে চুপ করে থাকলো, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না স্যার, আমি শুধু মাঝি। আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপর রাখা কাগজের তার সামনে ছুড়ে দিলেন। মিথ্যে বলার চেষ্টা করো না, আমাদের কাছে প্রমাণ আছে। তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করলো। একবার পানির বোতলের দিকে তাকালো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন। পানি খাও, কিন্তু মনে রেখো,
মিথ্যে বললে অবস্থা আরও খারাপ হবে। একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল, আমরা শুধু ডেলিভারি দিই, আসল বায়ার কারা আমরা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে। তাসফিন শান্ত গলায় বললেন, ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা জানো সব বলো। তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বুঝিয়ে দিল আজ মিথ্যে বলে পার পাবে না। লোকটা নিশ্চুপ, একটা কথাও বলল না। আকস্মিক সজোরে আঘাত করল তাসফিন। কন্ট্রোল হারাচ্ছে সে। সৌহার্দ্য দ্রুতগতিতে এগিয়ে গেল। ভাই, ভাই কি করছো? অগ্নি দৃষ্টি নিবদ্ধ করল তাসফিন। সহসা চুপ করে গেল সৌহার্দ্য। সরি লেফটেন্যান্ট। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা। কলার চেপে ধরে তাসফিন। বলবি কি না কে সে বড় ভাই? রীতিমতো কাঁপছে লোকটা। কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। হ্যাঁ বলো। আবারও আঘাত করতে যায় তাসফিন। নাইম ইসলাম তাকে আটকালো। সৌহার্দ্য টেনে তুলে লোকটাকে গলা চেপে ধরে তার। কিয়ত সময় পার হতেই কেঁপে কেঁপে ওঠে লোকটার পুরুষ্ঠ শরীর। আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে। মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো। নিঃশ্বাস ত্যাগ করেছে বিষক্রিয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানুষ বটে। কি এসব? সামথিং রং। তার শরীরে কিছুই ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকম বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারদিক তখন হালকা ধূসর। অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো ঝলমল করে ওঠে। ঘাসের উপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয়ে এক অনন্য প্রশান্তি এনে দেয়। বেঘুরে ঘুমাচ্ছে ফারা। আকস্মিক হাতে টান পড়ল তার। সুখ ওঠো, সুখ, এই সুখ ওঠো বলছে। সুখ উঠতে বলেছে। সকাল হয়নি তো কমান্ডার। ওঠো তুমি। এক প্রকার ফারাকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন। কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু কুচকে নিল তাসফিন। না, আমার ড্রেস বের করো, জগিং এর যতগুলো রাখা আছে সবে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি আপনি এইটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো তুমি কি ভুলে গেছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম? তার মানে এখন আমি আপনার এসব কাজ করব? তো কে করবে? উঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারা। ঘুমটা হয়নি তার। মাথাটা ঝিমঝিম করছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা ক্যাবিনেট রয়েছে অনেকগুলো তাক। সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতোগুলো রাখা। ফারা জগিং স্যুট বের করে জুতো নিয়ে বেরিয়ে এলো। মুখ গোমরা করে বলল, এই নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসল তাসফিন। রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল। এটা তার রোজকার কাজ। একজন সৈনিক, সে নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো লড়াই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গা এড়িয়ে দিল ফারা। হঠাৎ করে চিৎকার শুনতে পেলেও আটকে উঠে সে। দৌড়ে গেল ব্যালকনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন। তর্জনী আঙুল তুলে শাসানোর সহিতে আওড়ালো, তো কে করবে? উঠো। এসে ঘুমোতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুট লাগালো তাসফিন। ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারা। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব!
সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তার মতো ঝলমল করে তুলছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলেছে। চারদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া। একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল। ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা, মনে আনন্দের বন্যা বইছে রীতিমতো। এত আনন্দ হবেই বা না কেন, এতগুলো দিন পর ফারাকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা দুজনেই ঢাকা যাচ্ছে ফারার কাছে। অবশ্য নবীন বলেছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা। ইতিমধ্যেই জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে। ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এসব নিয়েই তাদের আলাপ আলোচনা। ভাইয়া, নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এখন শুধু তোমার দেখার পালা। জয়নাল আহমেদ খাবারের টুকরো মুখে পুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোস্ত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন, এটা তুমি একদম ঠিক করেছো ভাইয়া। ইদানিং গরুর গোস্ততের দামটাও চড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বললেন, তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ। আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচত স্নেহা, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসেছে। আগমন ঘটে শায়লা আহমেদের। শোনো, বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে, তখন কিন্তু খবর খারাপ আছে। যাবে, ঘুরবে কিছুদিন, তারপর ফিরে আসবে। যদি বাদরামি করো তাহলে ফল খুব খারাপ হবে, এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এইটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না। হায়রে কপাল! কিরে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশ ফিরল স্নেহার। ফাঁকা ঢোক গিরে বলল, বলছিলাম কি মা, তুমি খাও, আমি ফারার বাড়িতে গিয়ে খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা। সুচারু চোখে তাকিয়ে আছেন শায়লা আহমেদ। কিচেন থেকে কফি কাপ হাতে বেরিয়ে এলো ফারা। সোফায় বসে কাজ করছিল সাইফুল। ভাইয়া আপনার কফি। সৌজন্যমূলক হাসল সাইফুল। হাত বাড়িয়ে কফি কাপ নিয়ে বলল, থ্যাঙ্কস ফারহা। ফারার স্বভাবসুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল। কিয়ৎ সময় পরই ওপর থেকে চিৎকার শুনতে পেল। ফারা, ফারা কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে এসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়িসুদ্ধ লোক অবাক হলো। কিচেনে থাকা রোমেনা শেখ ভ্রু কুচকে শুধোয়, কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছিস কেন তাসফিন? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এখন আবার কি হলো? লোকটা এভাবে ডাকছে কেন? নূপুর ত্রস্ত পায়ে ছুটে এলো, ফারার উদ্দেশ্যে বলে, ফারা, তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো, দেখো কি হয়েছে। ফারা অপেক্ষা না করে ত্রস্ত ভেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রোমের এক্সট্রা কাউচের ওপর পা তুলে বসে আছে তাসফিন, ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডাকছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো ফারা। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন ভারী স্বরে বলল, বাইরে যাও। কথার অর্থ বুঝতে পারে না ফারা। বাইরে যেতে বলেছে। এই মাত্র তো ডাকলেন, তাহলে এখন? যেতে বলছে বাইরে, দরজার কাছে। ফারা চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলে সে, রাগে দাঁত কটমট করে শুধোয়। আসবো? ইয়েস। রাগে ফুঁসছে রীতিমতো ফারা। ভেতরে এলো সে, উঠে দাঁড়ালো। তাসফিন বুকে হাত গুজে বলল, আমার ড্রেস কোথায়? চেঞ্জ করবো কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফিটা তো কিচেনে। ঝটপট গিয়ে ড্রেস বের করো, ফাস্ট। গো গো, হারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারা। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। বাথরুম থেকে কান পেতে শুনল ফারা। এটা ঠিক নয়, বদরোগ একটা। কান্নায় চিক্কু দিতে মন চাচ্ছে ফারার। পাগলের মতো এদিক সেদিক ছুটে সব রেডি করে রাখলো ফারা। রেডি? টাওয়াল টেনে নিল তাসফিন, দরজার দিকে ইঙ্গিত করে বলল, গো। রেডি হতে হতে যেন কফি নেই এখানেই পাই। গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারা। কফি রেডি করাই ছিল, সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ দাদ্রের লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করে এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে ওপরে দোতলায় গেল ফারা। সেই আগের মতোই বসে আছে তাসফিন। তৈরি হয়নি, শুধু প্যান্ট ঠিকঠাকভাবে পরেছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? হুম। ভেতরে এলো ফারা, কফি টেবিলের ওপর রাখলো। আপনার কফি। কাম ইনসাইড। ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারা। নতমস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে, ওড়না দুধারে ক্রস করে পড়েছে। বুকের সামনে দুটো ফিতার ডিজাইন করা জামাতে। আকস্মিক সেই ফিতাগুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারাকে। আতকে ডান হাত পেছনের দিকে নিয়ে পিঠের দিকটা চেপে ধরে ফারা। সামনের দুটো ফিতে পিছনের ফিতের সাথে বাঁধা রয়েছে। সামনের ফিতেটা টানতেই পেছনের ফিতে খুলে আসে। জামা খসে পড়তে নেয় ফারার। চেপে ধরল সে। ছাড়ুন ছাড়ুন, খুলে যাবে। যাক খুলে। ছি, আপনার লজ্জা করছে না আমাকে দেখতে? যাক খুলে। খুলিনি তো, দেখতে পাচ্ছি না। খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারার। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে। ছি, ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছু বলল না তাসফিন। আরেক দফা ফারাকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আসলে সে মুখ ডোবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারা। অনাকাঙ্ক্ষিত ভাবতেই তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ্ঠ ওষ্ঠে ছোঁয়ায়। থেমে থাকেনি সে। ওষ্ঠ ছোঁয়া অগ্রসর হয় নিচের দিকে। দু হাতে তার গোছানো চুলগুলো খামছে ধরে ফারা। চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলল সে। চোখ তুলে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে হাসকে টোনে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারা। কোমর পেঁচিয়ে ধরে তাসফিন। আই ওয়ান্ট ইট এগেইন। ফারা ছটফট করল। হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারা। বারবার ওড়না টেনে যথা নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করে চলেছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। একটা মানুষ এত অবাধ্য কি করে হয়? তার নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখতে জানতেই পারত না। মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেটে ফেলতে। আমি কি হেল্প করব? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। ভেজা চুড়ে এলোমেলো অবস্থা, পরনে শুধু একটা সফেদ টাওয়েল জড়ানো। তাকে টাওয়েল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। ছি, কি নির্লজ্জ আপনি, এভাবেই চলে এসেছেন? সহসা হেসে ফেলল তাসফিন। এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় তার উদাম পিঠ দেখা যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারা। পিট পিট করে চোখ করে তাকাচ্ছে সে। মিসেস শেখ, এইভাবে তাকালে তো অন্যরকম ফিল আসে। থম মেরে গেল ফারা।
তাসফিন ফের বলে ওঠে। আসলে তুমি যেভাবেই তাকাও, আমি কিন্তু সবসময় মোটেই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে। ফারা তেতে উঠল, সে চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু আগে জানলে কখনো বিয়ে করতাম না। পরের বাক্যটি সম্পূর্ণ শেষ করতে পারল না ফারা। তার পূর্বেই ও না টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে যায় তাকে। কথাটা উড়ে গেছে ফারার। এক প্রকার হিসিয়ে বলল তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট ঠোঁটে। মুখ গোমরা করে বেরোতে যায় ফারা। পেছনে ডাকে তাসফিন। জান, ড্রেস বের করে দিয়ে যাও। নাক ছিটকায় ফারা। তর্জনী আঙুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি, নিজেরটা নিজে করুন, পারবো না করতে আমি। বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে, সুখ, সেই করবে সব কাজ। কচু করবে। আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া, ফাজিল লেফটেন্যান্ট। এই সুখ, দাঁড়া। ফারাদ দাঁড়ালো এক দৌড়ে নিচে। সহসা হেসে ফেলল তাসফিন। বউটাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে তার। রোদে মাখো মাখো দুপুর। আকাশে এক ফোঁটা মেঘ নেই। রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো ঝলসে উঠছে। গাছের পাতাগুলো তেতে আছে। হালকা বাতাসেরও গরম যেন থামতেই চায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায় পথচলিত মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে হাঁটছে। রিকশাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে। রিকশা যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। গাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায় উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে। গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেওয়ালে রোদের ঝাপটা পড়ে যেন আরও উজ্জ্বল লাগছে। বারান্দার কোণে রাখা ফুলের টবের মাটি ফেটে চৌচির ফুলগুলিও ক্লান্ত হয়ে পড়েছে। গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে গেছে। শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে, রোদের সঙ্গী হয়ে। আহ আহ আম্মু, আপনার ছেলে আমাকে দৌড়ায় শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারা। এই তো সকাল থেকে ফারাকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে। রোবেনা শেখ আহাম্মক বনে গেলেন, কি বলবে এখন? তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নূপুর। এই নাও খাও, একটু ঠান্ডা হও, আর এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসলো ফারা। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচে এসেছিল। ফারাকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হলো। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে? কি হচ্ছে এখানে? ফারা কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্ট হাসিতে ফেটে পড়ে ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য নয় ফারার নিকটে। আপু তুমি হাসছো? আরে চিল ভাইয়া, অহেতুক তোমাকে জ্বালাচ্ছে, বুঝতে পারছো না? বাই দ্য ওয়ে, আজকে না তোমার নবীন বরণের অনুষ্ঠান, যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারা ভুলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এমা, সে তো কিছুই রেডি হয়নি। রোবেনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি রে ফারা, তোর সব কিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারা। আসলে আম্মু, আমি না ভুলেই গিয়েছি। কপাল চাপড়াচ্ছে রোবেনা শেখ। হায় কপাল, কি করিস তুই? আচ্ছা নূপুর, ওকে একটা ভালো শাড়ি বের করে দে। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করিয়ে সাথে নিয়ে যা। ফারাকে নিয়ে রুমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর, সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, শাড়িটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ফারা এক গাল হেসে রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাজে সে যেন সন্ধ্যা তারার মতো জলজল করছে। সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরাশ অনাবিল স্বাভাবিকতা।
চোখে কাজলের সামান্য ছোঁয়া, কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উড়ছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালের ছোট্ট টিপ, কানের মৃদু দুল, আর তার হাতে এক জোড়া চুড়ি, কোনোটাই ঝাঁকানো নয়। তবুও সব কিছু মিলিয়ে সে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তার স্বাদ যেন এক চাঁদনি রাতের গল্প, যেখানে বাড়তি আলো নেই কোনো মেকি চাকচিক্য, শুধুই নীরব সৌন্দর্যের এক চিরন্তন ছোঁয়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে, হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে, কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতেই আয়না থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকালো ফারা। হাতের মধ্যে এখনো সেফটি পিন রয়েছে। নিজের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেয়ার দেখা যাচ্ছে। কাজল চোখের চাহনিতে ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন। গোপনে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল, জি, এবার রেডি। ওয়ার্ড্রবের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তো ম্যাডাম, এত সাজগোজ? আজকে আপনার নবীন বরণ অনুষ্ঠান, তাই তো? এক নাগারে ওপর নিচে মাথা দোলায় ফারা। চোখগুলো ছোট হয়ে এলো ফারার। কিন্তু এত সাজার কি আছে? বিয়েতে তো আর যাচ্ছ না। আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্যি তো মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নয়, তারপরেও কেমন একটা হাঁসফাঁস লাগছে তার। ওহো, বুঝলাম। কিন্তু এত সুন্দর বেবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে, তাই নয় কি? কিয়ৎ সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারা। তাসফিনের ভাবান্তর বোঝা দায়। মেধহীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোচড়া যাচ্ছে সে। উফ, সেকেন্ড। চুপটি করে গেল ফারা। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল, তা ঢেকে দিল তাসফিন। ছুঁয়ে দিল কানের লতি, ফিসফিসিয়ে বলল, আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। হুম, তোমার কে? স্বামী। তুমি কে? ফারা। হুম, হয়নি। বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারা। কি আছে? চমকে ওঠে সে। সুখ আছে। চমৎকার হাসল তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল, তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারা। শুকনো ঢোক কিনে বলল, আমাকে যেতে দিন না। হুম, বাসর বসর ফেল পাচ্ছে। চলো বাসর করি। চোখ বড় বড় করে তাকালো ফারা। তাকে আরও এক দফা অবাক করে দিয়ে বলল, Forgot to bring it today. Think we can survive the wedding night without it. হাঁসফাঁস করছে ফারা। মিনমিনে গলায় বলল, কলেজে যাব, ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ সেটা যেন অক্ষত থাকে। আমি যাবো রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করলো না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারার। এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন। ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই তাকে ফের টেনে ধরল তাসফিন। ঠোঁট কামড়ে হাসল সে। আকস্মিক অবাক করে বলল, সুখ, সুখ, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। কি ঠোঁট কাটা লোক সে। হাত মুচড়ে ছুটিয়ে নিল ফারা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন।
যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে ভাবতেই হেসে ফেলছে। বিকেলটা ম্লান, গাড়ি চলছে ভৌ ভৌ করে, মুখ গোমরা করে সিটে বসে আছে ফারাহ। পুরুষ্ঠ চোয়াল শক্ত হয়ে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুজনেই চুপ, কারো মধ্যে কোনো কথা নেই। পেট গুড়গুড় করছে ফারার। কথা বলতেই হবে, এভাবে চলা যায় না।